প্রথম প্রশ্ন যেটি বলছিলাম ভূমিকাতে, আমরা তো দেখেছি যে অনেকের নামেই কথিত হত্যা মামলা হয়েছে ৫ আগস্ট এই আন্দোলনের পরে ডক্টর ইউনূস সরকারের সময়। আম অনেকেই কারাগারে আছেন, অনেকেই নির্বাসনে গেছেন। উম আপনিও কি ঠিক এই কারণেই নির্বাসনে আছেন এই মুহূর্তে দেশ ছেড়ে? আহ না, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছিল যখন দেখলাম, আমি যখন আমাদের বাংলাদেশে যখন ঝামেলাটা শুরু হয়েছে, সন্ত্রাসীরা যখন স্টুডেন্ট নামধারী কিছু সন্ত্রাসী আর কি, তখনও কিন্তু জিনিসটা বুঝতে পারিনি, কারণ তখন আমি অলরেডি কানাডায়। জুন মাসে আমি প্রতি বছর দুবার করে আসি, আমার দুবার তিনবার আসি, আমার ছেলে মেয়ে থাকে, আমার ছেলে থাকে, আমার মা থাকেন, তবে এসছি। আমি ফেরত গেছি জুনের 15 তারিখে, 21 তারিখে কোথায় গেছি এরকম হবে। যাওয়ার পরে আমি ওখানে রেস্ট নিচ্ছিলাম। এই যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলো আমি আসলে টের পাচ্ছিলাম না, কারণ আমার জেট লগ গুলো কাটছিল না সেই সময়ের যে বিষয়টা। পরে তো যখন আবু সাইদ মারা গেল, তখন তো মনে হচ্ছে, তখনই তো সবাই মানে হয়ে গেল। না, যেটা বলছিলাম যে যখন আমরা প্রথম আগুন দিল রেডিও, সরি, টেলিভিশন, বাংলাদেশ হুম, হুম। টেলিভিশনে, তারপরে হাসপাতালে, সমস্ত জায়গায় আগুন দিল। প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানে, এবং মেট্রো রেল স্টেশনে আগুন দিয়েছে। দেখেন, আমরা একজন শিল্পী, আমরা তো রাজনৈতিক ভাবে অত আহ, মানে কেউ ইনভলভমেন্ট নাই, কিন্তু একটা সচেতনতা আছে শিল্পী হিসেবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের সাথে আমাদের পারিবারিক একটা সখ্যতা সারা জীবনের জন্য আছে, দেশের প্রতি মমত্ববোধ। তো বিটিভিতে গেছি, বিটিভিতে যেয়ে দেখেছি যেখান থেকে আমরা অভিনয় শিল্পী হয়ে উঠেছি, সেখানে দেখলাম যে যেতে যাওয়া উচিত, এবং সেই সাথে হাসপাতালে যাব। কারণ রোগী, অনেক বাচ্চাদের এফেক্টেড হয়েছে। এভাবেই গেছি, কিন্তু এটাকে যখন আমরা দেখলাম যে ফেসবুক অ্যালগরিদম এবং তাদের কর্মকাণ্ড, যারা নাকি সংসদ, একদল শিল্পী নামক শিল্পী না আসলে, তারা হচ্ছে আমার মনে হয়েছে যে তারা এই যে আমাদের 15-16 বছর ধরে যে বাংলাদেশটাকে একটা মানে অস্থির করে ফেলছে সারা পৃথিবীর কাছে, এবং একটা ইমব্যালেন্স সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, এই শিল্পীগুলোও ইনভলভ ছিল, এবং তাদেরকে ডলার দিয়ে কেনা গেছে। এবং প্রতিদিন তারা ডলার হিসেব মতো তারা দাঁড়াতো, যাদের যেরকম ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ড গুলো ফুলফিল করতো। এটা পরবর্তীতে আমরা জেনেছি। আমরা কিন্তু কেউ, আমাদের দেশাত্মবোধ, আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ থেকেই কিন্তু আমরা বিটিভিতে গেছি। এইটা নিয়ে দেখলাম যে আমাদেরকে গালি গালাজ পাবলিক, মানে আমাদেরকে, ধরেন ওই যে একটা গোষ্ঠী আছে, ফারুকির একটা দল আছে আর কি, ওরা আমাদেরকে কিভাবে পচাবে সেটা ও অনেক আগে, ও পাবলিসিটিটা খুব ভালো করতে পারে, একটা নেগেটিভ পাবলিসিটি। এবং এবং সে তো আসলে একা না, তার কথাটা আমরা বলছি একা, সে একা না। আমার মনে হয় বিশাল একটা নেটওয়ার্কিং আছে, যে বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করলে বাংলাদেশের মানুষ আসলে বিচ্ছিন্ন হয়ে যাবে মুক্তিযুদ্ধের কাছ থেকে, এই বিষয়টা একটা তার ভেতরে আছে। কিন্তু সে কিন্তু ওই যে বলেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা ওই জিনিসটাই সে ছিল কিন্তু। এবং আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী, মিনিস্টার, বড় বড় মানুষজন তাকে কিন্তু হেল্প করেছে এই বিষয়ে। তো সে টার্গেট করেছিল আমাদেরকে, যারা আমরা বিটিভিতে গেছি। তো ওই কারণেই পরে বুঝলাম যে আসলে আমাদেরকে মানুষের কাছে যেইভাবে প্রেজেন্ট করছে, কখনো আমি এই দেশ ছেড়ে চলে আসবো এটা ভাবনা আমার ছিল না। কিন্তু যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, বা অন্য ভাষা আন্দোলনে, কারণ কথা হচ্ছে কি, আপনি আপনার গ্রামের ভাষায় কথা বলেন, আপনি স্থানীয়, মানে আপনার সেটা সমস্যা নাই। কথা হচ্ছে যখন আপনি নাটকে, আপনি যখন একটা মানে জেনারেশনের সামনে আপনার ভাষাকে আপনি প্রেজেন্ট করবেন, আপনি তো অশ্লীল আকার অঙ্গি বা বিকৃত, মানে তার অঙ্গভঙ্গি, বিকৃত কথাবার্তা, চোইং এবং স্ল্যাং, এবং এই যে এবং কি অ্যাপার্টমেন্ট খালি আছে, আপনি চলে আসেন এবং সাথে এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, এই যে বিষয়গুলো, এগুলো তাকে সবাই মিলে প্রশ্রয় দিয়েছে। হ্যাঁ, তো প্রশ্রয় দিয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে, এবং আজকে দেখেন এত ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, আমাদের যাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, বা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কাউকে নিয়ে লাস্ট 15 বছর আমরা কেউ ওটিটিতে কাজ করতে পারিনি।
নেয় নাই, এবং সেখানে বড় বড় পত্র পত্রিকাও আছে আমাদেরকে কোথাও এবং চ্যানেল আমি সেন্সর বোর্ডের মেম্বার। সেগুলোর সঙ্গে ফারুকের সম্পর্ক কি? মানে আপনাদের যে কোথাও কাজ করার সুযোগ দেওয়া হয়নি, এর না, সাথে এটা ওর ফারুকের জেদ, ও সম্পর্ক দিবে কি? না, ও নিজে একটা বিশাল ভাবে ইয়ে হবে। সে ওটিটি প্রধান প্ল্যাটফর্মটা একজন তো তার, মানুষ। ওটিটি প্ল্যাটফর্মটা তো তার না, তার একার না, না। তার না, কিন্তু হ্যাঁ এটাই, এই যে চরকি যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে, এটার কিন্তু রেগুলার সে টাকা পায়, কারণ তার কথা অনুযায়ী যেই ছেলেটা এখন আছে সেই ছেলেকে সে তারা বসিয়েছে চরকির যে ইয়ে, তার গ্রুপের লোক কিন্তু, এবং তার যারা শিষ্য তারাই কিন্তু এখন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে। এখানে কোনো রিজন নাই। এবং তারা দেখেন যতগুলো তার সব সাগরেদের নাটকে কিন্তু তার স্ত্রী কাজ করেছে। এবং প্রতিদিন আমি এটাও শুনেছি সে গণভবনে রেগুলার যেত তার স্ত্রীকে নিয়ে, তাদের যারা মানে আমাদের প্রধানমন্ত্রীর যারা মানে ইয়ে ছিলেন তাদের কাছে যেত, সারাক্ষণ যেত এবং কাজ নিয়ে আসতো, বড় বড় কাজ নিয়ে আসতো সে। এটা সত্যি, এটা কোনো ভোটের কাজ। এবং লাস্ট যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের সমস্ত কাজ কিন্তু, সমস্ত কার্ডটার তার করা। এবং দেখেন, সে একটা ছবি বানিয়েছিল প্রত্যাবর্তন বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা সে রিলিজ দেয় নাই কারণ সেখানে বিতর্কিত বিষয় আছে। তারপরে সে ছবি বানালো শনিবার বিকেল, সেখানেও কিন্তু এই যে বর্তমানে সমস্ত ধরেন হুজুরদেরকে নিয়ে অনেক যেটা ওই যে হোলি আর্টিজেনের উপরে যে ছবিটা, ওইটা কিন্তু সে রিলিজ দিচ্ছে না। এবং পরে যেটা ছবি একটা বানিয়েছে আগস্ট 5, 21শে আগস্টকে নিয়ে, যেটা সেটা এখন সে রিলিজ দিচ্ছে না। শোনেন, সে হচ্ছে সব সময়ের সুবিধা নেওয়া মানুষ, সে এবং তার সাঙ্গ পাঙ্গরা, বুঝছেন। এখনো সে এবারও বলছে যে সে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানাতে চায়। তখন আমার প্রতিবাদ ছিল যে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানানোর মতো অনেক যোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে। এর আগে শহীদুল হক খান কিন্তু কলবিলতা বানিয়েছিল, যেখানে কবরী দিয়ে অভিনয় করেছিলেন। এবং আমাদের মাসুদ পারভেজ মানে আমাদের হিরো যে উনি অভিনয় করেছেন। তো এরকম বিষয় আছে। এই হচ্ছে কি, এরা সব সময় সুবিধা নেওয়ার সুযোগ মানে পার্টি, বুঝছেন। আজকে যে এত দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে, আমাদের সময়ে কিন্তু কে বিএনপি করলো কে আওয়ামী লীগ করলো এগুলো ছিল না, তারা তৈরি করছে এগুলো। আমি আমার স্বাধীন মতামত দেওয়ার অধিকার রাখি, কারণ আমি স্বাধীন দেশের নাগরিক। আমি কাকে পছন্দ করব কি করব না সেটা আমার আমার পছন্দ, সেটা এটা হতেই আমার পারে। স্বাধীনতা। হ্যাঁ, জি। কিন্তু তারা ভোগ করবে এবং সমস্ত কিছুতে কাজ তারা করবে, এবং লাস্টে তার সমস্ত লোকগুলো, যে অমিতাভ রেজা থেকে আরম্ভ করে তার বন্ধু বান্ধব সমস্ত রেজা, এরা সবাই আমাদের যে অনুদান কমিটির মেম্বার ছিল, এই ছিল, তারা সবাই প্রত্যেকটা মানুষ লাল বদল প্রত্যেকেই। না, এখন আমি এবং তো পাল্টা প্রশ্ন করি, লাভবান হওয়ার সুযোগ তো সবাই নিবে, সুযোগ সন্ধানে তো কম বেশি এই কাজগুলো করবেই, কিন্তু এই অভিযোগ তো আছে আওয়ামী লীগের সময় যে আহ, আমাদের যে আন্দোলনগুলো, গণতান্ত্রিক আন্দোলন কিংবা সাংস্কৃতিক আন্দোলন আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাস বলে ছাত্রদের পাশাপাশি সবার আগে সাংস্কৃতিক কর্মীরাই, অভিনয় শিল্পী কিংবা নাট্যশিল্পীরা রাজপথে নেমেছে। কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে সেই সাংস্কৃতিক আন্দোলনটা ধ্বংস করে দেওয়া হলো বিশেষ একটি গোষ্ঠীর পরিচিত মুখের মানুষদেরকে কাজ দিয়ে, নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে। অন্যায় প্রতিবাদ গুলো আর গড়ে উঠলো না। এবং আমি যদি একই সঙ্গে প্রশ্ন করি, আওয়ামী লীগের 15.5 বছরে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে অনেক সকল সাংস্কৃতিক যোদ্ধা বা বুদ্ধিজীবী মুখে ফেনা তুলে ফেলেছিল। এই 1.5 বছর, ডক্টর ইউনূস 1.5 বছরে কিন্তু কেউ সামান্য একটা স্ট্যাটাস দেয়নি। ব্যক্তির উন্নয় বিশ্বাস বা এরকম 2, 4, 5 জন অবশ্যই আছে, কিন্তু যারা সুযোগ সুবিধাটাই অনেক বেশি করে নিল, তারা সামান্য একটা স্ট্যাটাস দিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্তের মধ্যে সব লুকিয়ে আছে এখনো পর্যন্ত। এর জন্য আপনি দায়ী করবেন কাকে? আওয়ামী লীগের দায় তো আছে, কারণ আওয়ামী লীগ মনে করেছে যে আওয়ামী লীগের জয় বাংলা বললেই বোধহয় সে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, হুম, মুক্তিযুদ্ধের কথা হুম, বললেই বোধহয় সে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। কিন্তু এরা তো সবাই আসলে খোলস, মুখোশ পরে এসছে। আমি অনেক মানুষকে দেখেছি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক সুযোগ নিয়েছে, কিন্তু তারা অবস্থানও ভালো, তারা ওয়েল অফ, তারা কথা বলে না কারণ তারা বড় বড় পত্রিকা অফিস দ্বারা তারা পুরস্কৃত হচ্ছে। তাই আমি লিখেছিলাম যাদের যোগাযোগের কারণেই পুরস্কারটা হয়। আসলে বাংলাদেশে আহ যখন আপনি নিজেকে যে কোনো সময়ের সাথে তাল মিলিয়ে চললেই কিন্তু আপনি উপকৃত হবেন, এবং আপনি একা না, আপনার পুরো পরিবার উপকৃত হবে। 16-17 বছর এদেরকে দেখেছি আমরা, এরা সমস্ত জায়গায় ছিল, সব জায়গায় ছিল, এবং এখনো ওরা আছে।
থাকি না শুধু আমাদের মতো যারা মানে মানে বিশ্বাস করি, একটা যে একাদর্শ নিয়ে থাকি, আমাদের কষ্ট, বুঝতে পারছেন? আহ, এই যে এখনো অনেকে নির্বাচনে আছেন, লুকিয়ে আছেন, যাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, আপনার কারোর সাথে কথা হয় যারা খুবই মানবতার জীবনযাপন করছে বা তারা কি করতে চায়? আমি, দেখেন, আমার তো আমি এখানে আছি, আমি তো অনেক বছর ধরে কানাডায় আছি, আমার মা আছেন, আমার ভাই আছে, আমার সন্তান, আমার ছেলে আছে, বড় হয়ে গেছে, জব টব করে। সেই জন্য হয়তো আমি ওইভাবে কষ্টটা পাই না, সত্যি কথা, কারণ তারা বেশ সচ্ছল, এবং আমি, আমাকে লিখেছে, আমি ঠিক আছে। কিন্তু আমি অনেক ছেলে মেয়ের সাথে কথা বলি, অনেকে লিখে আমাকে, এবং অনেকে 2,000 টাকাও চায়, বিশ্বাস করেন? 3,000 টাকাও চায়, বিশ্বাস করেন? একটা মানুষকে, আপনি আওয়ামী লীগ করতেন, আপনাকে পুরাই মারলাম। আপনি আওয়ামী লীগ করতেন, আপনাকে জেলে দিলাম। আপনি আওয়ামী লীগ করতেন, আপনি খুনের আসামি। শিল্পীরা কিভাবে খুন করে আমাকে বলেন? সম্ভব এটা শিল্পীর খুন করা? কিভাবে করবে? আমি রয়েছি উত্তরায়, আমি কখন যাব নারায়ণগঞ্জে একটা ট্যাক্সি ড্রাইভারকে মারার জন্য? 174 জন মিলে সম্ভব? তাও মারতে পারি নাই, মারা শেষ হয় নাই, মানে মানে অ্যাটেম্প টু মার্ডার, এটা হয় কখনো? আপনার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে, হত্যা মামলা? হ্যাঁ, এটাই তো বললাম। ও, আপনি তখন কানাডায় তখন ছিলেন? আমি কোথায় ক্যানাডায়, বসে? তখন আমি ক্যানাডায়। কানাডা থাকার পরেও আপনার বিরুদ্ধে এখানে হত্যা মামলা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা কি আপনি কানাডা থেকে অর্ডার দিয়েছেন, নাকি আপনি কানাডা থেকে উড়ে আমি এসে যাই না, মেরেছেন, আমি কি গেছি, বুঝলেন? আমি উত্তরা থেকে নারায়ণগঞ্জে গেছি। নারায়ণগঞ্জে যে আমরা 174 না 300-400 জন ওইটার মধ্যে আছে। আমরা একজন ট্যাক্সিওয়ালাকে মারতে গেছি। কত ফার্স্ট, চিন্তা করেন। মারছি, তাও মারতে পারিনি। তো আমাকে অনেকেই বলে যে, কি করলা ভাই জীবনে, এত শক্তিহীন তুমি। আমি একা না তো, আমার সাথে মনে করেন চিটং মানে এ একটা মামলা হয়েছে। তারপরে ভাটারাতে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ফারুকির শাগরেদরা করছে, শিল্পীদের নিয়ে। কোনো কিছু পায় না তো বলেন? তারা তো হাজার মানে হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে, আমাদের তো কিছু পায় না। আমাদের দিয়ে রাখছে, বুঝছেন? এবং যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু সম্মান, যার যতটুকু করণীয় যে করেছে আমাদের দেশের জন্য, সেটা স্বীকার করা। আপনি রবীন্দ্রনাথকে গালি দিচ্ছেন, নজরুলকে গালি দিচ্ছেন, আপনি লালন সাহিকে গালি দিচ্ছেন, কিংবা আপনি বেগম রোকেয়াকে গালি দিচ্ছেন, এই বাংলাদেশ আমাদের না। এবং জাহানারা, জননী জাহানারাকে আপনারা গালি দিচ্ছেন, এই বাংলাদেশ তো আমাদের না। বাংলাদেশটা আমাদের সবার। এখানে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু বলে গালিগালাজ করবেন, আপনি হিন্দু বলে পুরাই দিবেন, এই বাংলাদেশ তো না। আসলে এই বাংলাদেশটা সবার। এই বাংলাদেশটা যেমন হিন্দুদের, তেমন মুসলমানের, তেমন খ্রিস্টানের, তেমন বুদ্ধদের, তেমন অন্যান্য সবার, সব জাতির বাংলাদেশটা। আমি সেই বাংলাদেশ চাই। এবং সব অনুষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পারিবারিক শিক্ষা এটা আবার, যে বাংলাদেশের সমস্ত সমস্ত ধর্মের যে সমস্ত জাতের যে ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমার অনুষ্ঠান। যেমন আমার ঈদ, তেমন আমার পূজা, তেমন আমার বৌদ্ধ পূর্ণিমা, তেমন আমার বড়দিন, মানে আমার বড়দিন, বড়দিন অবশ্যই, সেটা আমার ধর্ম। আমি এইভাবে বেড়ে উঠেছি, আমার সন্তানও সেভাবে বেড়ে উঠছে। আমি চাই প্রতিটি বাবা মা আগামীতে তাদের সন্তানকে এভাবেই বড় করুক। তো দেশে আসার কোনো পরিকল্পনা আছে কিনা? এই দেশকে এত আসতে তো ভালোবাসেন। চাই, আসতে হুম। চাই, আসতে তো চাই, এবং সেই সাথে এটাও চাই যে ফারুকের অ্যারেস্ট হোক। চাই, আমি চাই। এবং তারা যারা অন্যায় করেছে, এই যে শিশু মারা যাচ্ছে আমাদের হামের টিকার অভাবে, সেই রেজওয়ানাকে অ্যারেস্ট করুক। আমি চাই সমস্ত উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করুক। আমি চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন, অবশ্যই, যে আপনি এদেরকে অবশ্যই অ্যারেস্ট করবেন। আমি জানি না, আমার কথা, আমি যেহেতু পরিচিত মুখ, 10 জন লোক তোকে চেনে। আমি চাই ওরা প্রত্যেকে অ্যারেস্ট হোক, কারণ তারা, প্রত্যেকটা মানুষ আমাদের দেশের সাথে অন্যায় করেছে। প্রত্যেকটা মানুষ দেশের মানুষের স্বপ্ন নষ্ট করেছে, বাচ্চাদের জীবন নষ্ট করেছে, স্টুডেন্টদের জীবন জীবন বাচ্চাদের তো জীবন শেষ, তছনছ করে ফেলছে। ওরা না লেখাপড়া করে, না কোনো বুদ্ধিবৃত্তির চর্চা করে, কোনো কিছুই করে না। তাহলে এই হত্যা মামলা যেগুলো রয়েছে, এগুলোর কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত আপনি দেশে আসতে পারছেন না, বা কোনো পরিকল্পনাও নিশ্চয়ই নেই? না, সেরকম বোধহয় কিছু নেই। আমাকে তো আর রাষ্ট্র বলে নাই তুমি আসতে পারবে না, এটা তো আর সম্ভব না। এটা তো আর আমি তো এমন কোনো বড় অপরাধী না।
কিন্তু এসে আসার পর পরে যদি অ্যারেস্ট হয়ে যান, যাদের অ্যারেস্টের দাবি করছেন তারা অ্যারেস্ট না হয়ে যে আপনি অ্যারেস্ট হয়ে যান। হ্যাঁ, সেটা তো অস্বাভাবিক, বাংলাদেশে সবই সম্ভব। কিন্তু আমি জানি এরা অ্যারেস্ট হবে 2 অক্টোবর, এটাও আমার বিশ্বাস আছে, এবং আমার বিশ্বাস হয় এটা ফলে। আমি আমি অত বড় কেউ না, তারা তো আসলে অন্যায় করেছে, শিশুদের সাথে অন্যায় করেছে, যেসব বাচ্চাগুলোর হারিয়েছে তাদের পিতামাতা, তারা জানে তাদের কষ্ট। আমার তো মনে হয় ওইসব বাচ্চা আমার বাচ্চা, আমার মনে হয় তাই। অবশ্যই। আপনি ভালো থাকবেন রণা বিশ্বাস, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যেখানে থাকুন, দেশকে ফিল করছেন, এটাই বড় কথা। দর্শক আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।